সবাইকে নমস্কার। ইতিমধ্যে আমরা পর্ব ১ থেকে ৬ পর্যন্ত শেষ করেছি। পর্ব ১ থেকে ৬-এ অধ্যায় ১-এর অনুশীলনী ১.১-এর সব প্রশ্নগুলোর সমাধান আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সম্পন্ন করেছি। আজ আমরা ১.৫-এর মৌলিক এবং যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা করব। তাহলে মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হলো কেবল এক এবং ওই সংখ্যা, অর্থাৎ যদি কোনো সংখ্যার মধ্যে সর্বস্ব দুইটি গুণনীয়ক থাকে তাহলে সেটিকে আমরা মৌলিক সংখ্যা হিসেবে ধরে নেব, অর্থাৎ কেবল এক এবং ওই সংখ্যা দিয়ে আমরা সেটি প্রকাশ করতে পারি। আমি এখানে লিখলাম একটি সংখ্যা, সেটি হলো ২। তাহলে আমি যদি গুণনীয়ক বের করি ২-এর, তাহলে হবে ১ এবং ২, অর্থাৎ ১ দিয়ে ২ থেকে ভাগ করলাম আর ২টা দিয়ে ২টাকে ভাগ করলাম। তাহলে এখানে গুণনীয়ক হলো ১ এবং ২। ঠিক একইভাবে ৫-এর গুণনীয়ক হবে ১ এবং ৫। তাহলে এখন আসা যাক গুণনীয়ক জিনিসটি কি। গুণনীয়ক হলো এমন একটি জিনিস যে স্বাভাবিক পূর্ণ সংখ্যা আরেকটি সংখ্যাকে সম্পূর্ণরূপে ভাগ করতে পারে, সেটি হলো গুণনীয়ক। অর্থাৎ একটি সংখ্যা আরেকটি সংখ্যাকে সম্পূর্ণরূপে ভাগ করতে পারবে, এটাই হলো গুণনীয়ক। তাহলে আমরা মৌলিক সংখ্যা পেলাম কেবল এক এবং ওই সংখ্যা, অর্থাৎ আমরা ২ এবং ৫-কে যখন ভাগ করলাম, ভাগ করে গুণনীয়ক পেলাম ১, ২ এবং ১, ৫, অর্থাৎ কেবল এক এবং ওই সংখ্যা দ্বারা আমরা মৌলিক সংখ্যা বের করতে পারলাম। তাহলে এখানে আছে ২, এখানে আছে ২, অর্থাৎ এটি হলো ওই সংখ্যা। তাহলে ১ দিয়ে কি, কেবল ১ দিয়ে আমরা ওই সংখ্যাকেও ভাগ করতে পারবো। অর্থাৎ মৌলিক সংখ্যা হলো এমন একটি সংখ্যা যে সংখ্যা শুধুমাত্র কেবল এক এবং ওই সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়। তারপরে আমরা আছি যৌগিক সংখ্যা নিয়ে। যৌগিক সংখ্যা হলো এমন একটি সংখ্যা যে সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়াও এক বা একাধিকভাবে প্রকাশ করা যায়। যেমন এখানে আমি লিখলাম ৪। এই সংখ্যা থেকে আমরা যদি গুণনীয়ক বের করি ১, ২ এবং ৪, কারণ ১ দিয়ে ৪টা ভাগ করলে ৪ একে ৪, ২ দিয়ে ৪টা ভাগ করলে ২ দিয়ে করে ৪, ৪ দিয়ে ৪টা ভাগ করে আমরা ১ পাবো। ঠিক একইভাবে ৬কে আমরা ১ দ্বারা ভাগ করব আর ২ দ্বারা ভাগ করতে পারি, ৩ দ্বারা ভাগ করতে পারি, ৬ দ্বারাও ভাগ করতে পারি। তাহলে আমরা ২ বা ততোধিক সংখ্যা পেলাম, অর্থাৎ ২ বা ততোধিক গুণনীয়ক পেলাম। তাহলে যৌগিক সংখ্যা হলো এমন একটি সংখ্যা যে সংখ্যা এক বা ওই সংখ্যা ছাড়াও এক বা একাধিক সংখ্যা রয়েছে, সেগুলোকে আমরা যৌগিক সংখ্যা হিসেবে ধরে নেব। অর্থাৎ যৌগিক সংখ্যার মধ্যে ২ বা ততোধিক গুণনীয়ক থাকে। তাহলে এবার আমরা আছি সহমৌলিক সংখ্যা নিয়ে। সহমৌলিক সংখ্যা হলো ২ বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র ১, অর্থাৎ ২ বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র যদি ১ হয় তাহলে সেটাকে আমরা সহমৌলিক সংখ্যা হিসেবে ধরে নেব। এখানে আমরা লিখলাম ৮ ও ১৫। এই ৮ ও ১৫-এর মধ্যে আমরা পাচ্ছি ২টা স্বাভাবিক সংখ্যা। তাহলে আমি যদি ৮কে ভেঙে ফেলি তাহলে কি হবে, ২ একে ২, ২ দুগুণে ৪, ৭ দুগুণে ৮। আমি এভাবেও লিখতে পারি, এখানে সমান দিয়ে ১ গুণ ২ গুণ ৪। এটা কিভাবে লিখলাম, একটা ১-এর জায়গায় দিলাম, ২টাও ২-এর জায়গায় দিলাম, তাহলে ২ দুগুণে ৪, এভাবে আমি করতে পারলাম। ঠিক একইভাবে ১৫ সংখ্যাটি হচ্ছে ১ গুণ ৩ গুণ ৫, কারণ ৩ একে ৩, ৩ ৫-এ ১৫। তাহলে আমি পাই ৮-এর গুণনীয়ক। 8-এর গুণনীয়ক হলো কি হবে, ১, ২, ৪ এবং ৮, অর্থাৎ ওই সংখ্যা দিয়ে আবার আমি ভাগ করতে পারলাম। তাহলে ১৫-এর গুণনীয়কটা কি হবে, ১, ৩, ৫ এবং ১৫, কারণ ১৫ একে ১৫, ৩ ৫-এ ১৫, ৩ ৫-এ ১৫ আর ১৫ একে ১৫, এটাই হলো ৮ আর ১৫-এর গুণনীয়ক। এখন আমরা লক্ষ্য করি এই ৮ আর ১৫-এর গুণনীয়কগুলোর মধ্যে শুধুমাত্র এই সংখ্যাটি আমরা এখানে মিল পাচ্ছি, অর্থাৎ ৮ এবং ১৫-এর মধ্যে ১ ছাড়া অন্য কোনো আমরা সাধারণ গুণনীয়ক পাচ্ছি না। সেহেতু ৮ এবং ১৫ পরস্পর অবশ্যই সহমৌলিক সংখ্যা হবে, কারণ আমরা জানি সহমৌলিকের সংখ্যাটি হলো ২ বা ততোধিক সংখ্যার বা সাধারণ সংখ্যার শুধুমাত্র গুণনীয়ক হলো ১। ১ ছাড়া আমরা এখানে আর কোনো সাধারণ গুণনীয়ক পাচ্ছি না, সেহেতু আমরা এখানে ১ দেখতে পাচ্ছি, সেহেতু আমরা ৮ ও ১৫-কে পরস্পর সহমৌলিক সংখ্যা হিসেবে ধরতে পারি। অর্থাৎ আমি আরেকবার বলতেছি নতুন করে, মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যে সংখ্যা শুধুমাত্র কেবল এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। আর যৌগিক সংখ্যা হলো সেই সংখ্যা যে সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়াও এক বা একাধিক সংখ্যা দ্বারাও প্রকাশ করা যায়।
আর সমমৌলিক সংখ্যা এমন একটি সংখ্যা যে সংখ্যা 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1। তাহলে আমরা এভাবে 16 এবং 25-এর মধ্যেও সাধারণ গুণনীয়ক আমরা খুঁজে পেতে পারি। আমরা 1.7-এ বিভাজ্যতা নিয়ে আলোচনা করি। এই বিভাজ্যতার মধ্যে আমরা প্রথমে যে জিনিসটি শিখব সেটি হলো 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে আমরা এখন খুঁজে বের করব। এখানে আমি যদি 2 এর কয়েকটি গুণিতক লিখি, সেগুলো হবে 2 গুণ 0 সমান 0, 2 গুণ 1 সমান 2, 2 গুণ 2 সমান 4, 2 গুণ 3 সমান 6, 2 গুণ 4 সমান 8, 2 গুণ 5 সমান 10। তাহলে এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পারি 0, 2, 4, 6 এবং 8 এই সংখ্যাগুলো একক স্থানীয় অঙ্কে আমরা শুধুমাত্র 2 দ্বারা বিভাজ্য করতে পারি। আমরা এখনো দশকের ঘরে যাচ্ছি না, এটাই হলো দশকের ঘরে, সেটা আমরা এককের ঘরে যাচ্ছি। এটা হবে 0, 2, 4, 6 এবং 8 এগুলো 2 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ এগুলোকে আমরা জোড় সংখ্যা হিসেবেও চিনি। অর্থাৎ আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে হবে কোনো সংখ্যা একক স্থানীয় অঙ্কতে যদি 0 অথবা জোড় সংখ্যা হয় তাহলে আমরা সেটি 2 এর বিভাজ্যতা পাবো। অর্থাৎ আমরা যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 অথবা জোড় সংখ্যা পাই তাহলে আমরা সেটি 2 দ্বারা বিভাজ্য করতে পারবো। এটাই হলো বিভাজ্যতা। এরপরে আমরা আছি 4 দ্বারা বিভাজ্য সংখ্যা নিয়ে। এখন আমি 4 দ্বারা বিভাজ্য হয় এমন একটি সংখ্যা এখানে লিখলাম, সেটি হলো 3512। তাহলে এই দুইটি এককের ঘরে রয়েছে, তাহলে আমি লিখবো 2 একে 2। তারপরে আছে এই 1, এই একটি অবশ্যই এটি দশকের ঘরে রয়েছে, তাহলে 10, 10 একে 10, এটা আমি এখানে লিখলাম। তারপরে আছে 5, এই 5 সংখ্যাটি অবশ্যই শতকের ঘরে, 5 আর 100 গুণ করলে হবে 500। এরপরে আছে 3, এই সংখ্যাটি অবশ্যই হাজারের ঘরে, তাহলে বা সহস্রের ঘরে, তাহলে এটা আমি 1000 দিয়ে গুণ করব। তাহলে 3 এর সাথে 1000 গুণ করলে সেটি হয়ে যায় 3000। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এই যে 10, এই সংখ্যাটি অর্থাৎ দশকের সংখ্যাটি আমি 4 দ্বারা ভাগ করতে পারবো না, অর্থাৎ এটি 4 দ্বারা বিভাজ্য হবে না। সেহেতু 10-এর সর্ব বাম দিকে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা অবশ্যই 7 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে আমি সেটি পরীক্ষা করে দেখি। এখন যদি আমি 4 দিয়ে 500কে যদি ভাগ করি, 4 একে 4, 5 থেকে 4 গেলে 1, তারপরে আমি 0 একটা নামাবো, 4 দুগুণে 8, তারপরে 2, এদিকে আবার 0 নামাবো, 4 পাশে 20, তাহলে আমি ভাগ করে ফেলাম কি 125। তাহলে এটি অবশ্যই 7 দ্বারা ভাগ হয়ে যাচ্ছে। তারপরে আছে 3000, এই 3000কে আমি আবার ভাগ করব। তাহলে এখানে লিখতে পারি 4 7 28, 2 0, 4 5 20, তাহলে এদিকে একটা 0 এসে গেল। তাহলে সে শূন্যটি আমি উপরে তুলে নিয়ে যাব। এটা হলো 4 দ্বারা বিভাজ্য। 3000 সংখ্যাটি অবশ্যই 7 দ্বারা বিভাজ্য। এরপরে যে সংখ্যাটি পাচ্ছি আমরা 3012কে যদি আমি একক আর দশক মিলে একটা সংখ্যা বানাই, অর্থাৎ একক আর দশক মিলে যদি আমি একটা সংখ্যা গঠিত করি তাহলে হবে 10 আর 2 যোগ করে 12। তাহলে 12 সংখ্যাটি অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে, 3 4 12। তাহলে আমি 3500 আর 12কে আমি 4 দ্বারা বিভাজ্য করতে পারলাম। ঠিক একইভাবে 3512কে আমি 4 দ্বারা অবশ্যই বিভাজ্য করতে পারবো। 4 আতা 32, 3 1, 4 7 28, তারপরে এদিকে 3, তারপরে 2, 4 আতা 32। এটা হলো কি 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, অর্থাৎ আমি প্রত্যেক সংখ্যাকে আমি 4 দ্বারা বিভাজ্য করতে পারলাম। সেহেতু আমি লিখতে পারি কি একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা দ্বারাও 2 দ্বারা বিভাজ্য 2 দ্বারা না 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়া যাবে। আর একক ও দশক উভয় স্থানের অঙ্ক শূন্য হলেও 4 দ্বারা সে সংখ্যাটি বিভাজ্য করা যাবে। এরপরে আমি আসি 5 দ্বারা বিভাজ্য সংখ্যা নিয়ে। তাহলে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা করতে গিয়ে আমি 5-এর গুণিতক কতগুলো সংখ্যা বের করি। তাহলে আমি 5-এর সাথে 0 গুণ দিলে 0, 5-এর সাথে 1 গুণ দিলে 5, 5-এর সাথে 2 গুণ দিলে 10, 5-এর সাথে 3 গুণ দিলে 15, 5-এর সাথে 4 গুণ দিলে 20, 5-এর সাথে 5 গুণ দিলে 25। এভাবে আমি পর্যায়ক্রমে অনেক সংখ্যা বা অনেক গুণিতক খুঁজে বের করতে পারি। তাহলে আমি লিখতে পারি এখানে একক স্থানীয় অঙ্কে আমি দেখতে পাচ্ছি 0 এবং 5, এই 0 এবং 5
এই সংখ্যাগুলো দ্বারা শুধুমাত্র আমি 5 দ্বারা বিভাজ্য সংখ্যা পাবো। অর্থাৎ আমি এখানে লিখলাম কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0 অথবা 5 হয় তাহলে সেটি অবশ্যই 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে। এখন আমরা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা খুঁজে বের করব। এখানে আমি লিখলাম প্রথমে 147, এই 147টিকে আমি স্থানীয় মানে পরিণত করলাম। তাহলে এই 7 সংখ্যাটিকে আমি যদি স্থানীয় মান করি তাহলে এটি আছে এককের ঘরে, তাহলে হবে 7 গুণ 1, 7 একে 7, তারপরে আছে 4, এটি আছে অবশ্যই দশকের ঘরে, তাহলে আমরা জানি দশক মানে 10, তাহলে 4 10 40, তাহলে এই 40 সংখ্যা থেকে আমি 36 যোগ 4 সমান সমান 40 বসিয়ে দিলাম। তাহলে এই 36 থেকে আমি যদি ভেঙে ফেলি তাহলে কি হবে, 3 3 9, 4 9 36, তারপরে এই 4টি লিখে দিলাম। এই 36 সংখ্যা থেকে আমি এখানে ভেঙে ফেললাম। তারপরে ঠিক একইভাবে এই একটি আছে শতকের ঘরে, তাহলে আমি এটা 100 দ্বারা গুণ করব, তাহলে সেটি হয়ে যাবে 100, অর্থাৎ 99 যোগ 100। আরও যদি আমি এটা এই 99 সংখ্যা থেকে যদি আমি এখানে ভেঙে ফেলি তাহলে হবে 3 3 9, 9 11 99, তারপরে যোগ আছে, এই যোগটি আমি এখানে যোগ 1 দিয়ে দিলাম। কেন আমি এই সংখ্যাগুলো লিখলাম আমি সেটি এখন বুঝাচ্ছি। এই সংখ্যাগুলো এই জন্য লিখলাম যে যাতে আমি সেগুলো 3 দ্বারা বিভাজ্য করতে পারি। এই যে 3 দ্বারা আমি বিভাজ্য করব, এই 36টা অবশ্যই এই 336টা 3 একে 3 6, 3 দুগুণে 6, অবশ্যই এটি 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। তারপরে 99, এই 99 সংখ্যা থেকে আমি 3 দ্বারা বিভাজ্য করি, 3 3 9, 3 3 9, তাহলে এই 36 এবং 99 সংখ্যাটি অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাকে এমন সংখ্যা বের করতে হবে যাতে সেগুলো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হয়, অর্থাৎ এই প্রথম সংখ্যা আর এই দ্বিতীয় সংখ্যাটি অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। কিন্তু এর পরবর্তী আমি যদি দেখি একক, দশক, শতক এই সংখ্যাগুলো যদি আমি এখানে যোগ করি, একক, দশক, শতক এই সংখ্যাগুলো যদি আমি এখানে যুক্ত করি, যোগ করি তাহলে হবে 4 একে 5, 5 আর 7 যোগ করলে 12, তাহলে এই 12 সংখ্যাটি অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। তাহলে 147 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ আমরা লিখতে পারি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই যোগফলগুলো 3 দ্বারা বিভাজ্য, সেহেতু আমরা বলতে পারি 147 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। এরপর আমরা 147 সংখ্যা থেকে বিবেচনা করি, 147 না 148 সংখ্যা থেকে বিবেচনা করি। এই 48 সংখ্যাটি এখন আমরা যদি করি আগের মতো করে, তাহলে 8টি আছে এককের ঘরে, তাহলে হবে 8 একে 8, 7টি আছে দশকের ঘরে, 4 10 40, একটি আছে শতকের ঘরে, তাহলে হবে 100 একে 100। তাহলে একইভাবে আমি আবার এগুলো 3 দ্বারা বিভাজ্য করলাম, কিন্তু আমি যদি আগের মতো যদি একক, দশক এবং শতক সংখ্যা দিকে যোগ করি তাহলে সংখ্যাটি দাঁড়াবে 1 যোগ 4 যোগ 8, তাহলে 8 4 12, 12 1 13, যা 3 দ্বারা বিভাজ্য নয়, কারণ এটি নিঃশেষে বিভাজ্য নয়, এর ভাগশেষ 1 থাকে, সেহেতু এটি নিঃশেষে বিভাজ্য নয় এবং এটি 3 দ্বারাও বিভাজ্য নয়। তাহলে আমরা বলতে পারি 148 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, কারণ কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না। এরপর আমরা 6 দ্বারা বিভাজ্য সংখ্যা খুঁজে বের করি, অর্থাৎ 6 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো কোনো সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সে সংখ্যাটি 6 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। তাহলে আমি যদি 6কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 3 দুগুণে 6। এরপরে আমি যদি 6কে আবার 3 দ্বারা ভাগ করি, 3 দুগুণে 6, তাহলে এটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে 6 সংখ্যাটি হচ্ছে 6 দ্বারা বিভাজিত সংখ্যা। এরপরে আছে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা নিয়ে আমি এখানে একটি সংখ্যা বিবেচনা করলাম, সেই সংখ্যাটি হচ্ছে 378। এই সংখ্যাটির আমি স্থায়ী মান যদি করি তাহলে 8টি হচ্ছে এককের ঘরে, 8 একে 8, 7টি হচ্ছে দশকের ঘরে, 7 10 70, তারপরে 3টা হচ্ছে শতকের ঘরে, 3 100 সমান 300। তাহলে আমি যদি এই 70কে যদি বিবেচনা করি, এই 70 জিনিসটি কি, অর্থাৎ আমি এই 70 জিনিসটা 3 দ্বারা বিভাজ্য করি যদি, তাহলে আমি তার ব্যাঙ্গে লিখবো 63 যোগ 7, ওই আগের মতোই, আগে যে অঙ্ক করলাম আমি ওই আগের মতোই এটাকে করতে হবে। তাহলে 63 কি অবশ্যই এটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, কারণ 7 9 63। এরপরে আছে 300, তাহলে 300 সংখ্যা থেকে আমি যদি
297 এর সাথে 3 যোগ করে, তাহলে এটাই অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি এখানে লিখতে পারি 33 গুণ 9, 33 গুণ 9 গুণ দিলে তাহলে হবে এটার ফলাফল 297, আর 7 আর 9 গুণ দিলে হবে 67 না 63। তাহলে এগুলো অবশ্যই এই সংখ্যাগুলো অর্থাৎ 63 গুণ 7 যোগ না গুণ যোগ, অর্থাৎ 7 গুণ 9 আর 33 গুণ 9 এই সংখ্যাগুলো বিভাজ্য হচ্ছে। অর্থাৎ আমি বলতে পারি 7 এবং 9, 33 গুণ 9 এই সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমি করতে পারি একক, দশক, শতক এই সংখ্যাগুলো যদি এখন আমি যোগ করি তাহলে কি পাই 3 যোগ 7 যোগ 8, তাহলে কত ফলাফল কত আসবে 7 আর 3 10, 10 এর 8 18। তাহলে 18 সংখ্যাটি অবশ্যই 9 দ্বারা বিভাজ্য, 9 দুগুণে 18, তাহলে এটি অবশ্যই 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমি এখানে লিখতে পারি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 378 সংখ্যাটিও 9 দ্বারা অবশ্যই বিভাজিত হবে।